হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বর্ষাকালীন যে আমরা আমন ধান চাষ করেছি, এই ধানে কোন ফার্টিলাইজারটা দিলে আমরা অতিরিক্ত লাভবান হতে পারবো। মানে কোন ফার্টিলাইজার ব্যবহার করলে খরচ কম হবে, এমনকি ফলনটা বেশি পাবো। আর কোন ফার্টিলাইজারটা মোটামুটি আপনি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সমস্ত দোকানেই পাবেন। দেখুন, বর্ষাকালের ধানে মূলত আমরা 3 রকমের ফার্টিলাইজার ব্যবহার করি। এক হচ্ছে 10-26-26, আর এক হচ্ছে ডিএপি, আর এক হচ্ছে 14-35-14। এই 3টা সার আপনি আমন ধানের যে কোনো ধানেই ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু এর মধ্যে স্পেসিফিক কোন সারটা ব্যবহার বর্তমানে বেশি হচ্ছে বলুন দেখুন, যেটা হচ্ছে 14-35-14। আর এটা মার্কেটে এখন সব জায়গায় পাওয়াও যাচ্ছে, দামও কিন্তু কম, আর কাজও কিন্তু খুব ভালো। 14-35-এ কি কি রয়েছে? 14-35-এ রয়েছে 14% নাইট্রোজেন বা ইউরিয়া, 35% ফসফরাস, আর 14% পটাশ বা এমওপি পটাশ যেটা আমরা বলি। যে কারণে 14-35 সারটা ব্যবহার করে আমাদের সব থেকে লাভবান আমরা হতে পারবো। কেন? কারণ 35% ফসফরাস, যেখানে আমরা 10-26-এ পাই কি 26% ফসফরাস, সেখানে আপনি 14-35-এ পাবেন 35% ফসফরাস। মানে 4 বস্তা 10-26-এ যা কাজ হবে, 3 বস্তা 14-35-এ সেম কাজ হবে। যেহেতু 10-26 আর 14-35-এর দাম একই, তার জন্য আমরা 10-26-এর পরিবর্তে যদি আমরা 14-35-14 সারটা ব্যবহার করি, আমাদের লাভটা কিন্তু সব থেকে বেশি হবে 14 এই সারে। অনেকের মনে হতে পারে যে 14-35 সারটা দাদা কতটা করে ব্যবহার করবো। দেখুন, 14-35 সার আর 10-26-এর পরিমাণ একই। 10-26 যতটা পরিমাণে জমিতে ব্যবহার করেন, 14-35 সেই হারেই ব্যবহার করবেন। কিন্তু কি 14-35 সার ব্যবহার করলে পরে আপনাকে পটাশটা অ্যাড করতে হবে, আর 14-35 সার ব্যবহার করলে 10-26 ব্যবহার করলে যতটা পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করেন, 14-35-এ ইউরিয়ার পরিমাণটা একটু কমে যাবে। যেখানে 10 কেজি ব্যবহার করেন, সেখানে নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করবেন 8 কেজি বিঘা। অনেকেই জানতে চায় দাদা কোন জমিতে বা কেমন পরিমাণে সার ব্যবহার করবো আমন চাষে। দেখুন, জমি দেখে আপনি সার ব্যবহার করবেন। জমি মূলত 3 রকমের হয়। একটা জমি দেখবে সবসময় জল বয়ে যায়, অতিরিক্ত উর্বর জমি, ঠিক আছে। এইসব জমিগুলো শুধু ধানের জন্যই প্রযোজ্য, সেই সব জমিতে রাসায়নিক সার লাগে না, সেখানে আপনি সার ব্যবহার করতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। আর এক রকমের জমি আছে, যেটা আপনার কি ডাঙা জমি বা ডাহি বা পোড়া বা পতিত বলা চলে, যেটা শুধুমাত্র বর্ষাকালেই ধান চাষ হয়। যেটা শোল জমি, সেখানে আমরা কি বর্ষাকালেও ধান চাষ করতে পারি, আবার বোরো চাষটাও করতে পারি। কিন্তু এখানে বোরো চাষ হয়তো করা যায় না। সেরকম যে ডাঙা জায়গাগুলো, সেখানে কিন্তু রাসায়নিক সারটা বিঘা প্রতি 20 কেজি 30 কেজি পর্যন্ত কি 40 কেজিও ব্যবহার করা যায়, বর্ষাকালের ক্ষেত্রে বলছি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে দাদা 40 কেজি রাসায়নিক সার ব্যবহার করলে ধান পড়বে। দেখুন, এই জমিগুলোতে কিছুই নেই। এই জমিতে সারা বছর পড়েই থাকে, বৃষ্টি হয়, রাসায়নিক সার এই জমিতে নেই। এমনকি আমরা গোবর সারও ব্যবহার করতে পারি না। সারা বছর কিছু ব্যবহার না করার জন্য এইসব জমিতে রাসায়নিক সারের পরিমাণটা কিন্তু যদি 42 শতকের বিঘা হয়, সেক্ষেত্রে আপনি 40 কেজি পর্যন্ত 14-35 সার ব্যবহার করতে পারেন, কোনো রকম ক্ষতি হবে না। আর এক রকমের জমি আছে, সেটা হচ্ছে আমরা আলু জমি বলি। মানে যেখানে আলু চাষ করা হয়েছে, বর্ষাকালে ধান চাষ করেছি, তারপরে আলু করেছি, তারপরে তিল করেছি, বুঝতে পারছেন। এই জমিটাতে আমরা কতটা পরিমাণে রাসায়নিক সার দেবো। দেখুন, এই সব টাইপের জমিগুলোতে আপনারা 15 থেকে 20 কেজি পর্যন্ত 14-35 সার ব্যবহার করবেন। আর চাপানের সাথে যখন যদি কেউ ব্যবহার করেন 14-35-14, সেক্ষেত্রে আমরা ইউরিয়া সারটা বিঘা প্রতি 10 থেকে 12 কেজি করে ব্যবহার করবেন। অনেকেই ধানে পটাশ ব্যবহার করে। দেখুন, পটাশ ব্যবহার যারা করবেন, অবশ্যই ধান যখন গাছ থোড় হবে বা গাছের বয়স হবে, আমন ধানের ক্ষেত্রে 80 দিন, সেরকম সময় পটাশ ব্যবহার করবেন। এখন যারা ডিএপি সার বা 14-35 সার বা অন্য যে কোনো ফার্টিলাইজারে ব্যবহার করছেন, তার সাথে এখন পটাশ ব্যবহার করার দরকার নেই। এখন পটাশটা ব্যবহার করলে কি হবে, আপনার ধানের শীষগুলো ছোট হয়ে যাওয়ার ভয় থাকে। পটাশটা ব্যবহার করবেন ঠিক যখন গাছের ফুল গোল গোলে থোড় আমরা বলি, ঠিক আছে, সেরকম সময় পটাশটা ব্যবহার করবেন। আর যারা 14-35 সার ব্যবহার করছেন, তারা 42 শতকের বিঘাতে 10 থেকে 12 কেজি পরিমাণে পটাশ সার ব্যবহার করবেন। যদি ব্যবহার নাও করেন, কোনো সমস্যা নাই, কিন্তু পটাশ সারটা তাও একবার ব্যবহার করবেন। কারণ পটাশ সার দিলে কি হয় বলুন তো, ধানের ফলনটা অতিরিক্ত বেড়ে যায়, ধানের ওয়েটটা বেড়ে যায়, আর এমনকি গাছের রোগ জ্বালাটাও অনেকটা কমে যায়। চাপানের সময় অনেকে কি করেন, ধানের চাপানে ইউরিয়া সারটা ব্যবহার করেন। ইউরিয়া সারটাও ব্যবহার করবেন জমিতে। যদি জমি খুব উর্বর হয়, সেক্ষেত্রে বিঘা প্রতি 5 কেজি করে ইউরিয়া ব্যবহার করবেন। আর যদি খুব অনুর্বর জমি হয়, সেক্ষেত্রে বিঘা প্রতি 10 কেজি 12 কেজি 15 কেজি পর্যন্ত নাইট্রোজেন বা ইউরিয়া সার ব্যবহার করা যায়। মানে যেগুলো অনুর্বর জমি, তাতে কোনো ভয় নেই। বর্ষাকালে ধানে অনেকেই কি অনুখাদ্য দেবো সেরকম নিয়ে চিন্তা ভাবনা করেন, অনেকেই নানা রকমের অনুখাদ্য ব্যবহার করেন। আজকে আমি একটা অনুখাদ্য যেটা বলবো, যেটা হচ্ছে আমরা সাই পাওয়ার প্লাস। 14-35 হোক বা নাইট্রোজেন বা ইউরিয়া যেটাই হোক, তার সাথে আমাদের যদি 42 শতকের বিঘা হয়, সেক্ষেত্রে আপনারা 250 ml করে সাই পাওয়ার প্লাস মিশিয়ে ছড়িয়ে দেবেন। মার্কেটে সমস্ত জায়গায় কিন্তু সাই পাওয়ার প্লাস পাওয়া যায়।
আর আপনি যদি 33 শতকের বিঘা হয় সেক্ষেত্রে বিঘা প্রতি 200 ml করে ছড়াবেন। এটা কি বলুন তো, এটা হচ্ছে আপনার এক রকমের অর্গানিক কার্বন। মানে আপনি এখন মার্কেটে দেখবেন যে জমিতে যেসব আমরা অনুখাদ্য বা ভিটামিন মেশাচ্ছি বা ছড়াচ্ছি তাতে অর্গানিক কার্বনটা খুব প্রয়োজন। কারণ অর্গানিক কার্বনটা কি কারণে প্রয়োজন বলুন তো, কারণ মাটিটাকে ফাঁপাতে বা শিকড়ের বৃদ্ধি করতে বা মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে অর্গানিক কার্বন প্রয়োজন। যদি ভালো করে দেখেন এখানে ছোট করে লেখা আছে অর্গানিক কার্বন। আর সাই পাওয়ার প্লাসটা দিলে ব্যবহার করলে কি হয়, অতিরিক্ত পাঁচকাঠি হয়, পাঁচকাঠি বাড়ে, ধানের কালার ভালো হয়, ঠিক আছে। আর যতটা পাঁচকাঠি হয় ততগুলো পাঁচকাঠি থেকে কিন্তু আপনি 100% ধান পাবেন, প্রত্যেকটা থেকে ধান ফলন হবে। আর এর ভিতরে আছে আপনার কি বলুন তো উপকারী ব্যাকটেরিয়া। উপকারী ব্যাকটেরিয়া কি মানে এর ভিতরে আছে অজস্র পরিমাণে ব্যাকটেরিয়া। আপনারা দেখুন প্রত্যেকটা ফাইল খুলবেন দেখবেন এখানে একটা ছোট রকমের ছিদ্র রয়েছে। এই ছিদ্রটা করার কারণ কি, যে এই ব্যাকটেরিয়াগুলো যদি অতিরিক্ত গরম হয়, হিট হয়, বোতলটা বাস্ট হয়ে বেরিয়ে যেতে পারে, যে কারণে এই ছোট ছিদ্রর দ্বারা মালটা লিকেজ হয়ে যেতে পারে। যদি লিকেজ হয় জানবেন যে কি ব্যাকটেরিয়াগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। এই উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো জমি থেকে প্রায় হারিয়ে যাচ্ছে, যে কারণে আপনাকে অর্গানিক কার্বন ব্যবহার করতে হবে মাটিটাকে ভালো রাখার জন্য। বর্ষাকালে আমন চাষে আমাদের সবাইকার একটাই চিন্তা যে আমরা জমিতে কি খোল ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা জমিতে খোল ব্যবহার করতে পারবো। আর এমনকি খোলটা আমাদের ব্যবহার করা খুবই জরুরি। কি কারণে ব্যবহার করব, দেখুন জমিতে সবসময় আমরা কিন্তু গোবর সার ব্যবহার করতে পারি না। আর বর্তমানে রাসায়নিক সারের পরিমাণ আমরা দিনকে দিন যেভাবে বাড়িয়ে চলেছি না, এই রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করার ফলে জমিগুলো ক্ষার হয়ে যাচ্ছে, মানে পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকছে না, যে কারণে গাছের গোড়া পচা, ঝলসা, পাতা পচা, নানা রকমের ডাটা পচা রোগ হচ্ছে। এগুলো কি কারণে, মানে মাটিটা শুদ্ধ নেই। তার জন্য জমিতে আমরা আগে গোবর সার দিতে হবে বা তার পরিবর্তে খোল দিতে হবে, চুন দিতে হবে। অনেকেই সব জায়গায় গোবর সার আমরা পাই না, যে কারণে আমরা গোবর সারটা বইতেও কষ্ট, কারণ এটা অনেকটা পরিমাণে দিতে হবে, কোয়ান্টিটিটা বেশি। তার জন্য কম পরিমাণে আমরা কি ব্যবহার করবো, খোল ব্যবহার করবো। যেটা সরিষার খোল হয় না, এটা বিঘা প্রতি আমরা 15 কেজি 20 কেজি করে খোল ব্যবহার করবো। সেটা কি সারা বছর নয়, শুধুমাত্র বর্ষাকালে ধান চাষেই ব্যবহার করব। কারণ বর্ষাকালে জমিতে জল থাকে আর খোলটা কিন্তু পচতে সময় লাগে। আর খোল পচে গেলে সেই খোলের কাজটা ভালো, এমনকি মাটিটাও শুদ্ধ হয়ে গেল সারা বছরের জন্য, এমনকি ধানটার ফলনটাও আপনি একটু বেশি পাবেন। বর্ষাকালীন ধানে প্রথম চাপানের সাথে মাজরার দানা ব্যবহার করেন। বর্ষাকালীন ধানে যদি মাজরার দানা ব্যবহার করেন, আপনারা আদামা কোম্পানির বোরোজ ব্যবহার করবেন। একরে এটা 3 থেকে 4 কেজি ব্যবহার করবেন। 42 শতকের বিঘা হলে বিঘা প্রতি 1.5 কেজি, বা 33 শতকের বিঘা হলে বিঘা প্রতি 1300 থেকে 1400 গ্রাম করে ব্যবহার করবেন, কাজ ভালো হবে। এটা দিলে কি মাজরারও কাজ পাবেন, তার সাথে আপনার ধানের গ্রোথও খুব ভালো হবে। ধান চাষ নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আসবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি কারো কিছু সমস্যা হয় তারা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বা ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখছি, আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয়। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটার লিঙ্ক দেওয়া আছে।